একাদশ শ্রেণী আমার প্রিয় প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাকে জানাই, তোমাদের সকলকে জানাই আমার ক্লাস শুরুর আগে অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো। সৃষ্টিকর্তার কৃপায় তোমরা ভালো থাকো, এই কামনাটাকে আমরা করি। তোমাদের সুস্থ সবল ও সুস্থ মন সব কিছু যেন ভালো থাকে, সেই কামনাটাকে আমরা সবসময় রাখি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমরা দূর থেকে তোমাদের অনুভব করি, কিন্তু কাছ থেকে হয়তো পাই না, কিন্তু দূর থেকে আমাদের মনে তোমাদের স্থান দখল করে আছে। তাই ক্লাস শুরুর আগে আবারও তোমাদেরকে জানাই আমি অভিনন্দন। আমি প্রশান্ত স্যার, আজগড়া হাজি আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দুইতরফা দাখিলা পদ্ধতির ক্লাস নিয়ে আলোচনা করব। তাই ক্লাস শুরুর আগে আবার বলি, দুতরফা বলতে কি বোঝায় তা আগে জিনিসটা জানি। দুই তরফা বোঝে তো দুইটি পক্ষ, তরফা মানে পক্ষ, দাখিলা মানে পদ্ধতি। দাখিলা মানে কীভাবে লিখবে করবে সেটার পদ্ধতি হলো নিয়ম। দুইটি পক্ষ থাকবে। আমরা জানি হিসাব বিজ্ঞানের দুইটা পক্ষ থাকে, একটা হলো ডেবিট পক্ষ, একটা হলো ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষটা কী করে? গ্রহীতা, আর ক্রেডিট পক্ষটা দাতা, অর্থাৎ এখানে গ্রহণ আর দান। আমাদের ব্যবসা বাণিজ্য যে হিসাব আমরা রাখি সেটা সাধারণত অর্থের আদান প্রদান, অর্থাৎ অর্থের গ্রহণ দান। লুকা পেসিলো যে আবিষ্কার করেছিলেন তিনি এই দুইতরফা দাখিলা পদ্ধতিতে সম্পূর্ণ একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে আবিষ্কার করেছেন, যে হিসাবটা দুইটি পক্ষের মধ্যে হবে, কেউ গ্রহণ করবে, কেউ দান করবে, কেউ দান করবে, কেউ গ্রহণ করবে। এভাবে দুইটা পক্ষে যদি হিসাব রাখা হয় তাহলে হিসাবটা পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি হয়। তাই আমাদের হিসাব বিজ্ঞানের জন্য লুকা পেসিলো এই পদ্ধতি হিসাব করে আমাদের এই পদ্ধতিটাকে আবিষ্কার করেছিলেন, এবং এটি বর্তমান বিশ্বে এখন আধুনিক পদ্ধতি হিসাবে সমুদ্রিত সর্বত্র। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দুইতরফা দাখিলা পদ্ধতির আগে আমরা হিসাবটা একটু শ্রেণীবিভাগটা শিখে নিই। যেহেতু আমরা দুইটা পক্ষের হিসাব আমরা করব, তাই হিসাবের শ্রেণীবিভাগটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। তাই হিসাব আধুনিক পদ্ধতিতে, যেহেতু আমরা বর্তমানে আধুনিক পদ্ধতিতে সব কিছু ফলো করি এবং আমেরিকান মেথড পদ্ধতি আমরা অনুসরণ করি, তাই আধুনিক পদ্ধতি হিসাব 5 পক্ষ। কী কী? আসুন, 1 নম্বর সম্পত্তি হিসাব বা সম্পদ হিসাব, সম্পত্তি বা সম্পদ হিসাব। 2 নম্বর দায় হিসাব। 3 নম্বর আয় হিসাব। 4 নম্বর ব্যয় হিসাব। 5 নম্বর মালিকানা সত্ত্ব। আমরা গত ক্লাসগুলিতে বলছিলাম সম্পত্তি কোনগুলো, দায় কোনগুলো, আয় কোনগুলো, ব্যয় কোনগুলো, মালিকানা সত্ত্ব কোনগুলো, এগুলো আমরা লেনদেনের মাধ্যমে বা প্রথম ক্লাসগুলিতে আমরা সেগুলি আলোচনা করেছি। তাই আমরা শিখেছিলাম সেগুলিও, যে সম্পদ আসলে ডেবিট হয়, সম্পদ যদি চলে যায় ক্রেডিট। দায় কী হয়? দায় যদি কী হয়, বৃদ্ধি পায়, তাহলে হলে কী হয়? সেটা হয় ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় সেটা হয় ডেবিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, কমলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব দায়ের মতো, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হ্রাস পায়, বৃদ্ধি পেলে ডেবিট হয়, বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে আবার বলি, একটু জিনিসটি খেয়াল করো। সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় সেটা ক্রেডিট। দায় যদি বৃদ্ধি পায় সেটা কী হবে? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। আবার বলি, দায় যদি বৃদ্ধি পায় সেটা হলো ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় সেটা হলো ডেবিট। আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আয় যদি হ্রাস পায় ডেবিট। ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, কমলে সেটা ক্রেডিট। মালিকানা সত্ত্বেও ঠিক দায়ের মতো, বৃদ্ধি পেলে ক্রেডিট, কমলে ডেবিট। হিসাবটি এভাবে তোমাকে শিখতে হবে। কথার কি ক্লিয়ার বোঝা গেল তোমাদেরকে মাঝে? প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, একটু মনোযোগ সহকারে আবার একটু শিখবে, কারণ এইগুলি বেসিক জিনিসগুলি যদি না পারো তোমাদের পরবর্তী ক্লাসগুলি তোমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তাই প্রথম বেসিক ধারণাগুলি তোমাকে ভালোভাবে জানতে হবে। যদিও তোমরা নবম দশম শ্রেণীতে সেগুলি পড়ে এসেছো, তারপরও আমরা আবার এগুলিকে ঝালাই করে নিচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে নিচ্ছি, যাতে পরবর্তী ক্লাসগুলি করতে আমাদেরকে সুবিধা হয়। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ সম্পদ
বৃদ্ধি পেলে সেটা ডেবিট, আর যদি হ্রাস পায় সেটা ক্রেডিট। দায় দায় যদি হ্রাস পায় সেটা ডেবিট, আর দায় যদি বৃদ্ধি পায় সেটা ক্রেডিট। আয় আয় যদি বৃদ্ধি পায় বৃদ্ধি, হ্রাস। দেখো খেয়াল করো, দায় যে মাইনাস বলতে আমরা হ্রাস পাই, আয় যদি হ্রাস পায় তাহলে হলো ডেবিট, আর আয় যদি বৃদ্ধি পায় সেটা হলো কি ক্রেডিট। প্লাস দিয়ে আমরা বৃদ্ধি বোঝাই। ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, আর হ্রাস পাইলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব যদি কি হয় হ্রাস পায় তাহলে ডেবিট, আর যদি বৃদ্ধি পায় সেটা ক্রেডিট। কথাটা কি ক্লিয়ার বোঝাতে পেরেছি আমি? অর্থাৎ যোগ দিয়ে বোঝাচ্ছে, যদি সম্পদ বৃদ্ধি পায় সেটা ডেবিট, যদি কমে যায় সেটা ক্রেডিট। দায়টা যদি কমে যায় সেটা ডেবিট, যদি বৃদ্ধি পায় ক্রেডিট। আয়টাও যদি কমে যায় ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যয়টা যদি কি হয়, ব্যয়টা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর কমে গেলে ক্রেডিট, কমে গেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। বুঝতে যাবে? তেমনিও আমরা হিসাব নিয়ে আলোচনা করব। আমরা হিসাব নিয়ে আলোচনা করব। কী আলোচনা করব এখন? হিসাবগুলি। আসুন, যেটা প্রতিষ্ঠান আমরা সচরাচর সবসময় যে লেনদেনগুলি আমাদের হয়ে থাকে সেটা দুই তরফাভাবে কীভাবে সাজাবো সেগুলি আজকে আমরা করব। যেমন যত কিছুই করি আমরা, ব্যবসা বাণিজ্য করি, সব কিছু ক্রয় বিক্রয় নগদ ব্যাংকের উপর নির্ভরশীল। আমরা যে হিসাবের মূল চাবিকাঠিটা হলো ক্রয় বিক্রয় এবং নগদ ব্যাংক, এই চারটা জিনিসের উপর সীমাবদ্ধ বেশি। 95% আমাদের লেনদেনগুলি সেগুলি এই চারটা জিনিসের মাধ্যমে হয়ে থাকে। সেগুলিকে প্রথম যদি আমরা ডেবিট ক্রেডিট হিসাব নির্ণয় করতে পারি তাহলে অনেকটা জিনিস তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে পরবর্তী ক্লাসগুলির জন্য। যেমন আমি একটা চার্টের মাধ্যমে, আমরা ছকের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে তোমাদের জন্য সবচেয়ে সোজা হয়ে যাবে। পণ্য ক্রয়, পণ্য ক্রয়টা এখন আমরা প্রথম আসবো, এটা কী হিসাব? হিসাবটা হলো ক্রয়। পণ্য ক্রয় মানে ক্রয় হিসাব। আর কী হবে স্যার? কী হবে কি? নগদান হিসাব। দুইটা হিসাব আসবে। আমরা দুই তরফা বলছি, দুইটা পক্ষ। পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব আসবে আর নগদান হিসাব আসবে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, একটু মনোযোগ সহকারে ভালো করে তোমরা দেখো এবং একটু টুকে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হয় জিনিসটা। পণ্য ক্রয়, ক্রয় হিসাব আর হলো নগদান হিসাব। ক্রয় হিসাব আর নগদান হিসাব। ক্রয় হিসাবটা কি? ব্যয় হিসাব। আর নগদান হিসাবটা কি? সম্পত্তি হিসাব। প্রথম বললাম যে ক্রয় হিসাবটা কীভাবে হয়, দুইটা পক্ষ কীভাবে হয়, দুইটা পক্ষ, ক্রয় হিসাব আর নগদান হিসাব। এখন আসো সেটা কি? ক্রয়টা হলো ব্যয় হিসাব আর নগদানটা হলো সম্পত্তি হিসাব। তাহলে ব্যয় কী বলছি আমরা? ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ব্যয় বৃদ্ধি পায়, বৃদ্ধি বোঝায়। এখানে ব্যয় বৃদ্ধি, ডেবিট বলতে আমরা বুঝাই বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ডেবিট বলতে তো বৃদ্ধি, আর বৃদ্ধি পেল। আর এখানে সম্পত্তি কী হলো? হ্রাস পেল। তাহলে ডেবিট, ব্যয় বৃদ্ধি মানে ডেবিট, আর হ্রাস মানে সম্পত্তি হ্রাস মানে ক্রেডিট, সম্পত্তি হ্রাস মানে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি মানে ডেবিট, আর সম্পত্তি হ্রাস মানে ক্রেডিট। এখানে আমরা ক্রয় হিসাব দ্বারা সেটা বুঝালাম। তারপরে আসো পণ্য বিক্রয়। আসো এটা দুইটা পক্ষ তৈরি করি আগে। তো পণ্য বিক্রয় করলে কি আমাদের? নগদান হিসাব আর বিক্রয় হিসাব। খেয়াল রাখবে, নগদান হিসাব আর বিক্রয় হিসাব। মনে থাকবে কি? পণ্য বিক্রয় করলে কি হবে? নগদান হিসাব আর বিক্রয় হিসাব। আসো, নগদান হিসাবটা কি? সম্পত্তি হিসাব। আর বিক্রয় হিসাবটা কি? আয় হিসাব। বলো সম্পদ কি হলো? এখানে বৃদ্ধি পেল, আসলো যেহেতু। আর এখানে আয়টা কি হলো? আয়টাও বৃদ্ধি পেল, আয় মানে বৃদ্ধি পেল। তাহলে বৃদ্ধি বোঝাতে কী বোঝায়? ডেবিট। আর এটা বোঝাতে ব্যয় বৃদ্ধি বলতে আমরা ক্রেডিট বুঝাই, ব্যয় বৃদ্ধি বলতে আমরা ক্রেডিট বুঝি। কথাটা কি বুঝাইতে পেরেছি তোমাদেরকে? আবার বলি, পণ্য ক্রয় বিক্রয় সেটা দুইটা পক্ষ তৈরি করবো আগে, দুই তরফ, নগদান হিসাব আর বিক্রয় হিসাব। তাহলে নগদান হিসাবটা কি? সম্পদ। আর বিক্রয় হিসাবটা কি? আয়। নগদ এখানে বৃদ্ধি পেল, সম্পদটা বৃদ্ধি পেল, সেটা ডেবিট। আর আয়টাও বৃদ্ধি পেয়েছে, সেটা হবে ক্রেডিট, সেটা ক্রেডিট। আসো আরেকটা পয়েন্ট আমাদের, মণিহারি ক্রয়। আমরা এখন পণ্য ক্রয় বলছি, এখন নাম দিয়ে বলছি মণিহারি ক্রয়। আসো, মণিহারি ক্রয় বলতে আমরা কী বোঝাই? মণিহারি হিসাব আর নগদান হিসাব। মণিহারি এবং আসবাবপত্র ক্রয়, মণিহারি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় সবগুলি একই নাম দিয়ে করবে, মণিহারি হিসাব আর নগদান হিসাব, মণিহারি হিসাব আর নগদান হিসাব। তাহলে মণিহারি হিসাব বলতে আমরা এখানে বুঝি ব্যয়, মণিহারিটা ক্রয় কিছু মানে ব্যয়, আর নগদ বলতে আমরা সম্পদ হিসাব বুঝি। এখানে বৃদ্ধি বোঝায় ডেবিট,
আর এখানে হ্রাস বুঝেছে ক্রেডিট, কারণ হ্রাস পেয়েছে না, হ্রাস ক্রেডিট। ব্যয়টা বৃদ্ধি পাওয়াতে ডেবিট, আর এখানে হ্রাস পেয়েছে ক্রেডিট। তারপরে আসো পরবর্তীতে আসো একটা নগদ প্রদান। কী হলো? নগদ প্রদান। এখানে নগদ প্রদান আমাদের বলি নগদ প্রদান। নগদ প্রদান আমরা দেখো, নগদ প্রদানে কি আসবে, যে এখানে পাওনাদার একটা নাম দিয়ে দিলাম, আরে যে কোনো একটা না, হামিদ, এত পাওনাদার হিসাব দিয়ে তোমরা করবা। নগদ প্রদান কাকে প্রদান করলাম? যে পাবে, পাওনাদার হিসাব আর নগদান হিসাব। যেহেতু নগদ প্রদান, পাওনাদার হিসাব আর হলো নগদান হিসাব। পাওনাদার হিসাব আর নগদান হিসাব। পাওনাদারটা কি? দায়, আর নগদানটা কি? সম্পদ। দায় এখানে কি হচ্ছে? দায় হ্রাস বুঝাচ্ছে। দায়টা কি? হ্রাস বুঝেছে। সম্পদও হ্রাস বুঝেছে। তাহলে দায় হ্রাস মানে ডেবিট, সম্পদ মানে এটাও ক্রেডিট। সম্পদ হ্রাস পাওয়া মানে ক্রেডিট। দায় বৃদ্ধি পাওয়া মানে ডেবিট, আর সম্পদ হ্রাস পাওয়া মানে ক্রেডিট। তার পরবর্তীতে আসো নগদ প্রাপ্তি। আরেকটা হিসাব আসো নগদ প্রাপ্তি। আসো নগদ প্রাপ্তি পেলে কি হয়? নগদান হিসাব আর নাম দেনাদার বা জাল এসেছে, কারণ ব্যক্তি যদি দেনাদার হিসাবে শিখবে, সাধারণত নামের দরকার নেই আমাদের। নগদান হিসাব আর দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। নগদান হিসাব আসবে, নগদ প্রাপ্তি বলে নগদান হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব। জালাল একটা নাম দিয়েছি, নাম, দেনাদার, প্রাপ্য। যদি অনেক সময় নাম না বুঝলে তখন নাম দিয়ে দেওয়া হয়। আসো নগদ সম্পদ, দেনাদারটা সম্পদ। নগদ এখানে বৃদ্ধি বুঝেছে, সম্পদ বৃদ্ধি বুঝেছে ডেবিট, এখানে সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট। সম্পদ হ্রাস বুঝেছে ক্রেডিট। আবার বলি নগদ প্রাপ্তি, অর্থাৎ নগদান হিসাব আর দেনাদার বা প্রাপ্য হিসাব। জালাল একটা নাম দিয়ে দিলাম, এমনি নাম হতে পারে। নগদ সম্পদ, দেনাদারের সম্পদ। এখানে বৃদ্ধি বুঝেছে, এখানে হ্রাস বুঝেছে। তাহলে ডেবিট, বৃদ্ধিটা ডেবিট, এখানে একটা হ্রাস, সম্পত্তি হ্রাস ক্রেডিট, সম্পত্তি হ্রাস ক্রেডিট। তারপরে আসো চেকে প্রদান। এই তো কাউকে আমি প্রদান করেছি, ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের অনেক সময় চেক প্রদান করতে হয় কোনো ব্যক্তিকে পণ্য ক্রয় করে। তাহলে চেক প্রদান করলে কী হবে? পাওনাদার হিসাব আর ব্যাংক হিসাব। চেক মানি ব্যাংক, মনে রাখবা, চেক মানি ব্যাংক। তাহলে কী বলবো আমরা? যে চেকে প্রদান, পাওনাদার হিসাব আর ব্যাংক হিসাব। পাওনাদার হিসাব, আর পাওনাদারটা কি? দায়, আর ব্যাংকটা কি? সম্পদ। এখানে দায় কি? হ্রাস পেয়েছে, আর সম্পদও হ্রাস পেয়েছে। দায় হ্রাস পাওয়া মানে ডেবিট, আর সম্পদ হ্রাস পাওয়া মানে ক্রেডিট। দায় হ্রাস পাওয়া মানে ডেবিট, সম্পদ হ্রাস পাওয়া মানে ক্রেডিট। তারপরে আসো ক্রয় ফেরত। ক্রয় ফেরতটা কী লিখবে? ক্রয় ফেরত দিলাম কাকে? পাওনাদারকে। পাওনাদার হিসাব আর ক্রয় ফেরত হিসাব। এই কথাটা মনে রাখবে। ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এন্ট্রিটা তোমরা বেশিরভাগ ভুল করে ফেলো। তোমরা একটু মনোযোগ সহকারে এগুলি মনে রাখবে। ক্রয় ফেরত, পাওনাদার হিসাব, ক্রয় ফেরত হিসাব। পাওনাদার হিসাব, ক্রয় ফেরত হিসাব। পাওনাদারকে কী বোঝায়? দায়, আর ক্রয় ফেরতটাকে ব্যয়। ক্রয় ফেরতটা হলো ব্যয়, আমার ব্যয় হলো, ক্রয় ফেরত হলো ব্যয়। ব্যবসার ক্ষেত্রে আমার ফেরত ব্যয়। দায় হ্রাস পেয়েছে, আর এখানে ব্যয়ও হ্রাস পেয়েছে। দায়ও হ্রাস পেয়েছে, ব্যয়ও হ্রাস পেয়েছে। তাহলে এখানে ডেবিট, দায় হ্রাস পাওয়া মানে ডেবিট, আর ব্যয় হ্রাস পাওয়া মানে ক্রেডিট। ব্যয় হ্রাস পাওয়া মানে ক্রেডিট। তারপরে আসো বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত সাথে বিক্রয় ফেরত হিসাব আসবে, আর হলো দুটো হিসাব, দেনাদার। দুটো পক্ষ, বিক্রয় হিসাব আর দেনাদার। বিক্রয় হিসাব আর দেনাদার। এখানে বিক্রয় ফেরতটা কি? আয়, আর দেনাদার মানে কি? সম্পদ। বিক্রয় ফেরত মানে আয়, আর দেনাদার মানে সম্পদ। এখানে আয় হ্রাস পেয়েছে, হ্রাস বোঝায়। এখানে আয় ডেবিট, এদিকে মানে হ্রাস, আর সম্পদও হ্রাস পেয়েছে। তাহলে আয় হ্রাস মানে ডেবিট, আর সম্পদ হ্রাস মানে ক্রেডিট। সম্পদ হ্রাস মানে ক্রেডিট। তাহলে কী বোঝালে? বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত আর দেনাদার। এখানে বিক্রয় ফেরত হলো আয়, দেনাদার হলো সম্পদ। আয় হ্রাস পেয়েছে ডেবিট, আর সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট। তারপরে এন্ট্রি আসো আমাদের পরে 9 নম্বর এন্ট্রি, অনাদায়ী দেনা। যেগুলি তোমরা সবচেয়ে বেশি বেশি ভুল করো, অনাদায়ী দেনা। অর্থাৎ দেনার পরে, বাকিতে বিক্রয়ের পরে যদি আমরা কোনো টাকা দেনাদার মানে দেনাদার কাছ থেকে পায় না, অনাদায়ী থেকে যায়, সেই টাকাটা যেটা আদায় করতে পারে সেটাকে অনাদায়ী। অনাদায়টা প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি। অনাদায়ী দেনা হিসাব আর হলো দেনাদার হিসাব। অনাদায়ী সবসময় দেনাদার কাছ থেকে হয় ব্যবসা। অনাদায়ী দেনা হিসাব আর দেনাদার হিসাব, এটা কি? ব্যয় হিসাব, আর এটা হলো সম্পদ হিসাব। এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, এখানে সম্পদ হ্রাস পেয়েছে।
তাহলে ব্যয় বৃদ্ধি মানে ডেবিট, সম্পদ হ্রাস মানে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি মানে ডেবিট, সম্পদ হ্রাস মানে ক্রেডিট। বলি অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা, আমরা সব অনাদায়ী দেনা পাওনা বলি। অনাদায়ী দেনা হিসাব আর দেনাদার হিসাব। অনাদায়ী দেয় মানে ব্যয় হিসাব, এটা সম্পদ মানে, দেনাদার মানে সম্পদ হিসাব। তারপরে আসো ব্যয় বৃদ্ধি পেয়েছে, এখানে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে সাধারণত দেনাদার আমি যদি না পাই শুধু আমার সম্পদ হ্রাস পাই। ব্যয় বৃদ্ধি মানে ডেবিট আর সম্পদ হ্রাস মানে ক্রেডিট। তারপর আসো ব্যাংক থেকে উত্তোলন। এখন হিসাব দুইটা পক্ষ করো। ব্যাংক থেকে বলেছি আমি, এখানে বলতো ব্যাংক থেকে টাকা, নগদান হিসাব আর ব্যাংক হিসাব, নগদান হিসাব আর ব্যাংক হিসাব। তাহলে এখানে বলো নগদান সম্পদ, ব্যাংকটাও সম্পদ। এখানে ব্যাংক নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, এখানে সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট। অর্থাৎ ব্যাংক থেকে টাকা উঠালে আমার একদিকে যখন নগদ বৃদ্ধি পায়, আরেকদিকে আমার ব্যাংকে টাকা, ব্যবসায়ী ব্যাংকে টাকা কমে যায়। তাহলে বোঝা গেল একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, একদিকে সম্পদ হ্রাস। সম্পদ বৃদ্ধি পাওয়া মানে এটা ডেবিট, আর সম্পদ হ্রাস পাওয়া মানে ক্রেডিট। এইভাবে আমাদের অনেক লেনদেনগুলি আছে। তুমি যদি এভাবে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলি, আমাদের পরবর্তী অধ্যায়গুলি, পরবর্তী যে বড় বড় অঙ্ক, জায়গা খতিয়ান, র্যামিন, নগদান, যত পয়েন্টই বলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যদি দুইটা পক্ষকে আগে তুমি ভাগ করতে পারো, কোনটা কোন পক্ষ, তখন তুমি অঙ্কটা তোমার জন্য সবচেয়ে সহজতর হবে। যেমন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, এভাবে হিসাবটিকে তুমি হিসাবটাকে আগে দুইটা পক্ষে তৈরি করবে, তারপরে কোনটা কোন হিসাব তৈরি করবে, তারপরে সেটা হ্রাস পেল না বৃদ্ধি পেল জানতে পারবে, তারপর ডেবিট ক্রেডিট নির্ণয় করবে। এইভাবে যদি আমরা হিসাব করতে পারি, ভেঙে ভেঙে পড়তে পারি, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে, অনেক সহজ হয়ে যাবে যে হিসাব বিজ্ঞানের পরবর্তী ক্লাসের অঙ্কগুলি আমাদের করতে, যে কোনো অধ্যায়ের অঙ্কগুলি করতে তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। তাই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে একটু লেখাপড়া করো, কারণ লেখাপড়ার বিকল্প কিছু নেই। লেখাপড়ার সাথে সাথে তোমাদেরকে নিয়মবদ্ধতা, শৃঙ্খলা, স্বাস্থ্যবিধি সবগুলি মেনে চলতে হবে। তাহলে একজন সুস্থ, সবল এবং ভদ্র মানুষ হিসেবে সমাজের কাছে পরিচিত হবে এবং মানুষের কাছে ভালোবাসার পাত্র এবং সম্মানীয়, ছোটদের কাছে সম্মানীয় হয়ে থাকবে। তাই এই উপদেশটুকু দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। তোমাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে।